একাডেমিক্যালি আমরা অনেক বেশি জানি বা বুঝি, বাট প্র্যাকটিক্যাল যুদ্ধ না করলে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা খুবই মানে দুরূহ একটা কাজ। সো স্বাধীনতার পরে যেহেতু কোনো যুদ্ধ হয়নি, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী কিছু অভিযান করেছে, সেই আলোকে তারপর পিস মিশনে আপনাদের অনেক অংশগ্রহণ করেছে, বা এই কুয়েতেও গালফ ওয়ারের সময় আমাদের অনেকে গেছে। কিন্তু আমাদের আমি আমার চাকরি জীবনে একটা বড় অংশ আমি আর্মি ওয়ার কলেজ বা আমাদের যেটা আর্ম ফোর্সেস ওয়ার কোর্স, সেখানে আমি 5 বছর ছিলাম, মানে প্রশিক্ষক হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে। সুতরাং যুদ্ধ বিগ্রহ পড়েছি, এটার ব্যাপারে সামান্য যে ধারণা সেটা নিয়ে আলোচনা করতে পারি। প্রথম কথা হচ্ছে যে প্যালেস্টাইন সংক্রান্ত যে প্রবলেম, এটা কিয়ামত পর্যন্ত সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাকে আমরা ফিক্স লাইন ধরে রাখি। দ্বিতীয় বিষয় যেটা, এই যুদ্ধ যে মানে যুদ্ধবিরতিটা হলো, এই যুদ্ধবিরতি যদি সফল হয় তাহলে নেতানিয়াহু শেষ, আর এটা যদি কন্টিনিউ করে, যুদ্ধ যদি কন্টিনিউ করে, তাহলে ট্রাম্প শেষ। এই দুইটা হলো একেবারে বাস্তবতা। এখন এই যুদ্ধ যখন আপনার চূড়ান্ত পর্যায়ে চলে গেল এবং পঞ্চম বারের মধ্যে যখন একটা ভয়ানক অমানবিক একটা ট্রুথ সোশ্যালে যখন হুমকি দিলেন যে সিভিলাইজেশনকে ইরেজ করে ফেললে এক রাতে, হ্যাঁ, মানে থিওরিটিক্যালি ইট ইজ পসিবল, বাট প্র্যাকটিক্যালি 4000 বছরের ইরানের যে ইতিহাস, তাতে গ্রিক বলেন, রোমান বলেন, মোগলস বলেন, অটোমান তুর্ক বলেন, ব্রিটিশ বলেন, রাশিয়া বলেন এবং ইউনাইটেড স্টেটস তো বটেই, কোনো শক্তি গিয়ে সেখানে টিকতে পারেনি। এদের মধ্যে সবচেয়ে ভালো যারা করেছে তারা হচ্ছে মুসলিমস। এটা এইভাবে বলা হয়। যে দেশগুলো বললেন, বরঞ্চ এর মধ্যে সবচেয়ে নবীন বলতে হয় যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অন্যদের অনেক বেশি এরকম ইতিহাস। যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে স্মার্ট রোলটা প্লে করেছে। যখন তারা দেখলো যে এই জায়গায় তো টিকতে পারবো না, তখন ওরা আজকে যে ব্রিটিশ পেট্রোলিয়াম, এটা একদম পার্সিয়ান ব্রিটিশ পেট্রোলিয়াম ছিল। আচ্ছা, তো এই জায়গাটায় হ্যাঁ অ্যাংলো পার্সিয়ান, রাইট, এরা চিন্তা করেছে, ও তখনই বলেছে, এরা তো আসলে বিজনেসম্যান, মানে জাতি হিসেবে এরা ব্যবসায়ী জাতি। এরা বললো যে বাবা, এখানে ঝামেলা করে লাভ নাই, বরং এখানকার যে সম্পদ, এরা বলেছে যে আমরা যা ভাবিনি তার থেকে বড় সম্পদ আমরা পেয়েছি। সুতরাং ওখান থেকে অ্যাংলো পার্সিয়ান যে ওয়েল কোম্পানি আছে, এটা শুধুমাত্র এক্সপ্লোর করে গেল, রাইট। এখন আসেন যে শর্তগুলির প্রেক্ষিতে, সো সিভিলাইজেশন ইরাপ্ট করা সম্ভব না, কেননা পৃথিবীর মধ্যে ভৌগোলিক মানে ভূ রাজনৈতিক অবস্থানগত দিক থেকে ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড দেশ। এটা আমি অনেকবার অনেক শোতে বলেছি, কারণ এটা হচ্ছে চারপাশে পাহাড়, মানে 1500 কিলোমিটার জাগ্রোজ, তারপরে যেখানে জাগ্রোজ সেখানে এলব্রুজ শুরু 650, রাইট। মরুভূমি আছে, নট অনলি দ্যাট, আপনি পাহাড় পার হবেন, তারপরে 150 কিলোমিটার মরুভূমি, তাহলে 50% ল্যান্ড হচ্ছে গিয়া ইনঅ্যাক্সেসিবল। 150 কিলোমিটার মরুভূমি, হ্যাঁ মরুভূমি আরো কয়েকশো কিলোমিটার, হ্যাঁ, না মানে বলছি না, 150 কিলোমিটার হচ্ছে উইথ, লম্বা তো আছেই, প্যারালাল। এখন কথা হলো যে আমরা একটা উদাহরণ নেই, যে খ্রিস্টপূর্ব 313-তে আলেকজান্ডার দ্য গ্রেট এটা দখল করেছিল, বাট ওনার মৃত্যুর পরে অল্পদিন পরে চলে গেছে। সুতরাং প্রত্যেকটা এই তৈমুরলন এসেছিল 1200 সালের দিকে, 1213 সালের মধ্যে অনেক লোক মেরেছে, কিন্তু টিকতে পারেনি। আমি এক কথায় খুবই সিম্পলি বলি, কোনো শক্তি এখানে টিকতে পারেনি, রাইট। তাহলে এখন কথা হলো, আমরা লাস্ট ইরান ইরাক ওয়ারের দিকে দেখি, ইরান ইরাক ওয়ারের দিকে একমাত্র যেটাকে গেট অফ ইরান বলে, সেটা হচ্ছে কিন্তু টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী যেখানে মিলেছে, শাতিল আরব। তা এই পাশের দেশের সাদ্দাম হোসেন সবকিছু জানতেন, সব নলেজ তার ছিল। 6টা ডিভিশন এখানে নিয়োগ করেছে, 6 ডিভিশন, মানে হিউজ একটা ফোর্স। এটাতে 10 বছর যুদ্ধ হয়েছে, 8 বছর, রাইট, 8 বছর যুদ্ধ হয়েছে, 10 লক্ষ লোক মারা গেছে, শাতিল আরব পার হয়ে জাগ্রোজ উঠে নিচে পর্যন্ত নামতে পারে নাই। সো দ্যাট ইজ ইরান। এবং এটা যেদিন যুদ্ধ শুরু হয়, সেই দিন আমি কোনো না কোনো টক শোতে বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছেন রেজিম পরিবর্তন করে, আমি যে ওনারা তেহরান পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে না, এটা আমি এখন বলেছি। এটা কিন্তু ইরাক নয়, এটা কিন্তু লিবিয়া নয়। ইরাকে যখন বাগদাদে যখন ঢুকে গেল, তখন কিন্তু সাদ্দাম হোসেনকে ধরলো, মানে ইরাকের গল্প শেষ। যে মুহূর্তে আপনার লিবিয়াতে ইয়াকে হত্যা করলো মোহাম্মদ গাদ্দাফিকে, লিবিয়ার গল্প শেষ।